স্বামী হিসেবে মানি না, আর না মানতে পারবো বলে বিছানার চাদর খামচে ধরলাম। সাথে সাথে উনি আলতোভাবে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিলেন। চমকে উঠে বিছানা চাদর খামচে ধরছি। এক সেকেন্ড পরে উনি আমার ঠোঁট ছেড়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। হৃৎপিণ্ডটা রীতিমতো বুলেট ট্রেনের মতো ছুটছে। নিজের সিক্ত মাতাল গলায় বললেন, কি বললে? এমনভাবে বললেন যেন শুনতেই পাননি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। সাথে সাথে আবারও উনি আমার ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিয়ে নিলেন, তবে এবার আলতোভাবে নয়, একটু জোর করে। আমি ডান হাত দিয়ে তাকে দূরে ঠেলতে চেষ্টা করলাম, কিন্তু লাভ নেই। যথারীতি আবারও ঠোঁট ছেড়ে আমার মুখ বরাবর এসে শান্ত কণ্ঠে বললেন, আবার বলো। আমি কোনো কিছু বলার ভাষাটাই হারিয়ে ফেলছি। কি বলবো? বললেও কি লাভ হবে? উনি তো শুনছেন না। আপনি কিন্তু বলতে না বলতে আবারও একই কাজ। এবার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলেন, তবে এবার আলতো করে কামড় বসালেন। নিজেকে ছাড়িয়ে বললাম, দেখুন আপনি। কিন্তু আমাকে আর কিছু বলার সুযোগই দিলেন না। আমার মুখ নিজের বা হাত চেপে ধরে গলায় মুখ গুজে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি ছাড়া পাবার যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু যতই হোক একটা ছেলের শক্তির কাছে মেয়েরা কখনোই পেরে ওঠে না। চোখ বেয়ে পানি পড়ছে। উনি খুব ভালো করেই জানেন আমি ওনাকে ভালোবাসি না, সম্ভবও না। তবু কেন আমার সাথে এমন করছে? কিছুক্ষণ পর কোনো উপায় না পেয়ে আমি এমনিতেই শান্ত হয়ে গেলাম। উনি ধীরে ধীরে নিজের মুখ তুলে নিলেন আর আমার মুখের ঠিক সামনে নিয়ে এলেন। বাঁ হাতটা সরিয়ে আমার ঠোঁট দুটো আলতো আঙ্গুল ছুঁয়ে যাচ্ছেন আর নাক দিয়ে আমার গাল ঘষতে লাগলেন। ওনাকে এত কাছে আমি সহ্য করতে পারছি না। কেন আমায় বিয়ে করলেন? খুব কি দরকার ছিল? উনি আমার গালে আলতো করে চুমু দিলেন আর ফিসফিস করে বললেন, কাউরে চিরতরে কষ্ট দেওয়া মোক্ষম রাস্তাটাই হলো নিজের কাছে বন্দি রাখা, আর এই সমাজে তার সবথেকে সহজ উপায় বিয়ে। বলে ঠোঁট থেকে আঙুল সরিয়ে গেল। ঘষতে লাগলেন। কেন? আমি আপনার কোন ক্ষতি করেছি? কিসের কষ্ট দিতে চান? আর এর থেকে বেশি আর কি কষ্ট দিবেন? উনি মুচকে হাসলেন। সময়ের সাথে সাথে কষ্টের ধরন কারণ দুটোই স্পষ্ট হয়ে যাবে বলে আবারও আমাকে টেনে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। দয়া করে ছাড়ুন আমাকে। আমি আপনাকে। আমার কথা শেষ করার আগের আমার মুখে এক হাত চেপে ধরে উনি রাগান্বিত কণ্ঠে বলেন, তুমি কি কোনোভাবেই আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছো? আমি কি গুন্ডা নাকি দর্শক? কোনটা? খুব শখ না দয়া নেওয়ার? ওকে। বলে উনি রীতিমতো আমার ঠোঁট কামড়ে ধরলেন। এই মুহূর্তে আমার উপরে ভালোবাসা নয়, তবে আমার বলা প্রতিটি বাক্যের প্রতি ঘৃণা প্রদর্শনের এই একটা পদ ওনার কাছে। ব্যথা আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আস্তে আস্তে উনি আমার শাড়ির আঁচলটা ফেলে কুচিগুলো খুলতে লাগলেন। শত ধাক্কা দিয়েও তাকে এক চুলও নড়াতে পারলাম না। উল্টে আমার প্রতিটা আঘাতের জন্য ওনার অত্যাচার তীব্র থেকে তীব্র হচ্ছে। কষ্টে চোখ খিচে বন্ধ করলাম। আর কোনো উপায় নেই আমার। গালে কিছু একটা স্পর্শ অনুভব হলো। এমনিতে রাতে তেমন ঘুমাতে পারিনি। চোখ মুখ কুচকে বিরক্ত ভাব নিয়ে চোখ ডলতে ডলতে তাকালাম। আমার পাশে উনি আমার দিকে কাত করে এক হাত দিয়ে আমার গালে স্লাইড করে যাচ্ছেন। চোখ চড়ক গাছে পরিণত হলো আমার। আচমকা সরে যেতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। উল্টে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন উনি, আর রহস্যময় এক হাসি ওনার ঠোঁট ছুঁয়ে রয়েছে। গত রাতের কথা মনে পড়তে চোখ সরিয়ে নিলাম তার উপর থেকে। উনি স্বাভাবিক গলায় বললেন, মানুষ তিন কারণে চোখে চোখ মেলাতে পারে না, হয় লজ্জায়, নয় ভয়, আর নয়তো ঘৃণা। আমি দৃঢ় কণ্ঠে প্রকাশ করলাম। উনি আমার কথা তুচ্ছ করে হেসে গলায় মুখ গুজলেন। মানুষ ঘৃণার ভাগটা সহজে কাউকে দেয় না। আমি তো তাহলে ভাগ্যবান, ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার ঘৃণাই সই। আমি আলতোভাবে গলায় কামড় দিয়ে উনি তার হাতে বাঁধন আলকা করে দিলেন। আমি গায়ের চাদর জড়িয়ে তার থেকে দূরে সরে উঠে বসলাম। উনি দুহাত মাথার নিচে দিয়ে আরাম করে মতোভাবে শুয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর কিছু না বলে খাট ছেড়ে উঠতে গেলাম, কিন্তু কপাল আমার 16 আনা খারাপ। পা নামাতে গিয়ে শরীরে ব্যথার কারণে আর এগোতে পারছি না। আর চোখে তাকিয়ে দেখি উনি এখনও ওভাবেই শুয়ে আছেন, কোনো হেলদোল নেই। খুব কষ্টে নিজেকে শান্ত করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এক পা দুপা সামনে দিতে গিয়েই আবারও পড়ে যেতে গেলাম। সাথে সাথে খাট থেকে একটু ঠেক দিলাম। শরীরে অসহ্য ব্যথা, হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে, আর উনি একটু সাহায্যটুকু করছেন না। আবার হাঁটার জন্য পা বাড়ালাম। পেছন থেকে মৃদু অনুরোধ সুরে ভেসে এলো, রাই। থেমে গেলাম। উনি বললেন, আজ একটা হলদে রঙের শাড়ি পরবে। কথাটা যত শুনতে মধুর বা মোহময় হোক না কেন, এখন তার ছোট্ট অনুরোধটাও রাখার মতো মানসিকতা আমার মাঝে নেই।
কিছু না বলে আস্তে আস্তে বাথরুমে ঢুকে গেলাম। ঝর্ণা ছেড়ে অঝরে চোখের জল বিসর্জন দিলাম। কেন হঠাৎ করে জীবনটা এমনভাবে ঘুরে গেল? কয়েকটা দিন আগেই তো সব ঠিকঠাক ছিল। শুধু এই একটা মানুষের জন্য আমার জীবনের চিত্রটাই বিষাদ হয়ে গেল। এই একটা লোক চার চারটে জীবনের ছবি ঘুরিয়ে রেখে দিল। কিছুক্ষণ পরে বড় টাওয়াল পেঁচিয়ে দরজা হালকা খুলে বাইরে একটু উকি দিলাম। ঘর পুরো ফাঁকা। উনি কি নেই তাহলে? এক পা করে বেরিয়ে পুরো ঘরে চোখ বুলালাম। না, নেই। যাক, ভালো হয়েছে। তাকিয়ে দেখে খাটের উপরে একটা হলদে রঙের শাড়ি বের করে রাখা। দেখে ঠান্ডা মাথায় আগুন জ্বলে উঠল। মুখ ঘুরিয়ে নিলাম, পরবো না ওটা। এগিয়ে আমার স্যুটকেস খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্য, স্যুটকেস নেই। আমার সব কাপড় চোপড় তো ওটাতে ছিল। তাহলে মা কি কাল বিদায়ের সময় স্যুটকেস দিতে ভুলে গেল? আরে ধুর, ওখানেই তো ছিল, কালকেই তো দেখলাম। এ কেমন কথা? বিয়ের পরদিন নাকি কাপড় খুঁজে পাচ্ছি না। হলো কিছু? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে স্যুটকেসের হদিশ মিলল না। নিঘাত উনি সরেছেন, হ্যাঁ, যাতে আমি এই শাড়িটা পরতে পারি। ভাবি দরজা খুলেন। আর কতক্ষণ? ভাইয়া তো এসে গেছে। এখন সবাই তোমার অপেক্ষা করছে। কই তুমি? হ্যাঁ সুমি, আসছি। তোমরা আচ্ছা, তুমি যাও, আমি আসছি বলে তাড়াতাড়ি শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। উপায় নেই, একেই তো ঝড় আসলে সব দিক অন্ধকার। হলুদ শাড়ি পরে ভেজা চুলগুলো কোনো মতে আশ্রয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। কেন? কারণ এই আয়নার ভেতরে দৃশ্যমান প্রতিবিম্বটা আজ আমার শেষ করে দিতে মন চাচ্ছে, তাকাতে ঘৃণা হচ্ছে। আজ আমি একজনের স্ত্রী, ইচ্ছেতে হোক অনিচ্ছায় হোক। কিন্তু হ্যাঁ, আয়নায় নিজের চেহারার উপর হাত রেখে আমি তার স্ত্রী। তার প্রতিটি স্পর্শের সাক্ষী এই আমি। স্বামী হিসেবে নিজের অধিকারটুকু সে নিয়েছে। এটাই কি স্বাভাবিক নয় রাই? তুচ্ছ হাসি বেরিয়ে এলো। দরজা ধাক্কাতে শব্দে হুঁশ ফিরে এলো। আবারও ডাকতে এসেছে বোধহয়। এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। সুমি কোমরে হাত গুজে দাঁড়িয়েছে। এই যে ভাবি, আর কতক্ষণ শুনি? সাজগোজ করতে করতে কি দিন পার করে দেবেন নাকি? জোরপূর্বক হেসে তাকালাম। আসলে আমি আসছিলাম, আর আশা লাগবে না, চলো এবার বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল ড্রয়িং রুম থেকে। আমি থেমে গেলাম, কারণ আমার শ্বশুর অর্থাৎ জনাব রেজাউল আহমেদ খুশিতে হই হুল্লোড় করছেন। ড্রয়িং ভর্তি অনেকগুলো মানুষ, যাদের মধ্যে 3-4জনকে আমি চিনি। তারা সম্পর্কে চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, আর বাদবাকি এরকম অনেকেই আছে। আমার শ্বশুর লোকটা খুব ভালোই মনের বলা চলে। এক কথায় তাকে বাবা বলে সম্বোধন করাটাও ভুল হবে না। উনি হাসি খুশি মুখে জোরে জোরে বলছেন, আরে কাশেম ভাই, তুমি কেন কিছু খাচ্ছ না? না, মিষ্টি মুখ করো। ভাবি, আপনারা নেন। আম্মা অর্থাৎ আমার দাদি শাশুড়ি। আম্মা, আপনি এইখানে কেন বসে আছেন? বলছেন হাতে হাতে মিষ্টি ভর্তি পিরিচগুলো সোফার সামনে টেবিলে রাখছেন। ওখানে যতগুলো লোকজন উপস্থিত থাকুক না কেন, তাদের মধ্যে অধিকাংশের মুখে হাসির ছিটে ফোটা নেই। শুধু কিছু কিছু মানুষকে আমি খুশি দেখছি। তার মধ্যে আমার এই ননদ, আমার স্বামীর ফুফুতো বোন, আর 2-1জন আছে। আর বাদ বাকি আমার শাশুড়ি, দাদি শাশুড়ি, চাচা শ্বশুরের পরিবার, এনারা কেউ এই বিয়েতে খুশি নন। যথারীতি আমিও নেই। এইভাবে কি ভাবছো? চলো বলেই সুমি আমাকে হাতের কনুই দিয়ে ধাক্কা দিল। আমি মাথা নেড়ে এগোতে যাবো, কেউ তখনই আমার ডান হাতটা টান দিয়ে আর পেছন দিকে টেনে নিয়ে যেতে লাগলো। এই ভাইয়া, কোথায় নিয়ে যাস ভাবিকে? পেছন থেকে সুমি ডাকছে। তাকিয়ে দেখে উনি আমাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছেন। আমাকে আমাদের ঘরে এনে হাত ধরে সোজা আয়নার সামনে দাঁড় করলেন উনি। আর এসে সোজা পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আয়নায় আমার চোখের দিকে তাকালেন। আমি পুরো অবাক। কি করছেন? ছাড়ুন। ওনার হেলদোল নেই। এই একইভাবে আয়নায় আমার দিকে তাকিয়ে আছে, আর আমার ডান কাঁধে তার থুতনি রাখা, মুখে অনুসন্ধানী ভাব। কি দেখছেন এত নিখুঁত পর্যবেক্ষণ করে? শুনতে পাননি? ছাড়ুন বলে বিরক্তি নিয়ে তার প্রতিবিম্বের দিকে তাকালাম। নীল রঙের একটা পাঞ্জাবি, কিছু চুল কপালে এসে লেপটে আছে। তার শান্ত মন্থর দৃষ্টি খুব অন্যরকম। চোখ দুটো কিছু একটা লাগছে এমন। আচমকে একটা লজ্জা কাজ করলো। উনি এত কাছে, আবারও এইভাবে তাকিয়ে, তাই চোখ নামিয়ে নিলাম। লজ্জায় চোখ সরিয়ে নিলে বলে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তুমি তো আবার ঘৃণা করো তো। অবাক হয়ে তার দিকে তাকালাম। উনি বাঁকা হেসে হাতের বাঁধনা আলকা করে দিলেন, আমাকে ঘুরিয়ে নিজের দিকে দাঁড় করালেন। মাথা নিচু করে তার গতিবিধি পর্যবেক্ষণ করছি। উনি ড্রেসিং টেবিলের উপর থেকে একজোড়া ছোট্ট সাদা পাথরের ঝুমকো বের করে হাতে দিলেন। ভুরু কুচকে তার দিকে তাকিয়েছি। একটা ঝুমকো নিয়ে আমার গালে স্লাইড করে কানের কাছে গেলেন আর ঝুমকোটা পরিয়ে দিলেন। পেছন থেকে চুল সামনে এনে আশ্রয় দিলেন। হাতে দুটো স্বর্ণের বালা, যেটা তাদের বংশ পরম্পরায় বউদের দেওয়া হয়, সেটা পরিয়ে দিলেন। অবশেষে ড্রেসিং টেবিলের উপর একটা স্বর্ণের আংটি রাখা ছিল। এনগেজমেন্টের রিং বলা চলে। উনি পরিয়ে দিয়েছিলেন। গত রাতের আগের বসে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। উনি সেটাই
এনেছেন বোধহয়। আমার হাত ধরে অনামিকা আঙ্গুলে আস্তে আস্তে পরিয়ে দিলেন। তার দিকে তাকালাম না। উনি আংটির দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, নিজের পরিচয় ফেলে কি আদৌ বাঁচা সম্ভব? মুখ তুলে আমার দিকে গভীর দৃষ্টিপাত করলেন। এটা তোমার পরিচয়। যেখানেই যাও না কেন, যাই করো না কেন, এখন থেকে তুমি শুধুমাত্র এই পরিচয় অধীন, ঠিক না? কথাটা সোজা গিয়ে বুকে গিয়ে বিঁধল। চোখ সরিয়ে নিলাম। অসহ্য লাগছে। এটাকে বোধহয় কষ্ট বলে। এমন চিনচিনে ব্যথায় মস্তিষ্ক হচ্ছে যা বলার মতো নয়। উনি টেবিল থেকে কাজলটা হাতে নিয়ে আমার দিকে এক পলক তাকালেন। তারপর বাঁকা হেসে কাজলটা রেখে দিলেন আর আমার হাত ধরে বলেন, কাজল দিয়ে চোখের রাগটুকু ঢাকতে নেই। তোমার চোখে ওই রাগটুকু কাজলের কাজ করে দিবে। বলে শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটার মতো করে দিলেন আর হাত ধরে আবারও বাইরে নিয়ে যেতে লাগলেন। ড্রয়িং রুমে এসে আমরা দুজনে উপস্থিত হলাম। সবাই গল্প করছেন। আমি গিয়ে সবাইকে ভদ্রতার খাতিরে সালাম দিলাম। সুমি আর তার পরিবার বেশ ভালো করে জানেন আমাকে। বাবা, আমার শ্বশুর উঠে দাঁড়ালেন। মা আয় এখানে, এখানে বসে পড়। সবাই দেখ তোর অপেক্ষাতে ছিল। আমার চাষের শেষে বলে উঠলেন, কী রে আবির, বাড়িতে বউ এনে কি ভদ্রতাও ভুলে গেছিস? হাত ছাড়। আবির রাইয়ের হাত আরও শক্ত করে ধরল আর নির্ভীক কণ্ঠে বলল, ভদ্রতা ভুলিনি। বিয়ে তোমরা আজ এখানে উপস্থিত আছো আর রাইয়ের দিকে তাকিয়ে হাত ছাড়ার সময় এলে ছেড়ে দিব। রাই অবাক চোখে আবিরের কথা শুনছিল। এই কথাটার মানে কী হতে পারে? এমন কথা বলল কেন? দাদি বলে উঠলেন, সব কথার জবাব যে দিতেই হবে সেটা কেন মনে করো দাদু ভাই? এখন ওকে বসতে দাও। আবির আর কথা বাড়ালো না। আমি গিয়ে একটা সোফায় বসে পড়লাম। চাচা বলে উঠলেন, রিজন, তোর কোনো কথায় তো আমি কখনো অমত করিনি। তাহলে আজ তুই কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলি? আর আমরাও জানলাম না। বাবা মুচকি এসে বলল, কাশিম ভাই, আমি হয়তো সিদ্ধান্তটা খুব দ্রুত নিয়ে ফেলছি, কিন্তু ভুল নেই সে ব্যাপারে সন্দেহ। চাচি বিরক্ত হওয়ার মুখে বললেন, ভাই আপনি তো সব জানেন, তবু কিভাবে আবিরের সাথে ওই মেয়ের বিয়ে দিলেন বলেন তো? আমার শাশুড়ি তাল মিলিয়ে ইজি রেগেই বললেন, জিজ্ঞাসা করো আর দেখো উত্তর পাও কি না। আমার মতামতের প্রয়োজন বোধও বাড়ির কেউ করে না। রাইয়ের অপমানগুলো একটু সহ্য হচ্ছিল না। মাথা নিচু করে শুধু একটা ভদ্রতা পালন করছে রাই। এনারা যদি কোনো সম্পর্কের মধ্যে না পড়তো তাহলে রাই এতক্ষণে এনাদের মুখের উপর জবাব দিয়ে দিত, কিন্তু সেটা সম্ভব না। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। তখনই একজন খুব ব্যস্ততার সাথে বাইরে যাচ্ছিল দেখে চাচা ডাকলেন, এই নিয়াস, কোথায় যাচ্ছিস দাঁড়া। বড় ভাইয়ের কীর্তিকলাপটা দেখে যা। আমি এই নিশানকে বলতে না দিয়ে বাবা বলেন, বসো। নিশান বিরক্তি ভাব নিয়ে ঠিক রাইয়ের সামনে একটা চেয়ারে বসলো। আবির বাবার পাশেই দাঁড়ানো ছিল। একটা ছোট্ট শ্বাস পেলে আবির বলে উঠল, এখানে কোনো ভাস্কর্যের প্রদর্শন চলছে না আর আপনারা কোনো বিচারক নেই যে যা ইচ্ছা মন্তব্য করে যাচ্ছেন। বলতে বলতে আবির রাইয়ের দিকে এগিয়ে গেল আর ওর পাশে বসে পড়ল। ও এখন আবির চৌধুরী স্ত্রী রায় চৌধুরী বলে সবার দিকে একটু কড়া চোখে তাকালো আবির। আবিরের কথাগুলো নিশান মাথা তুলে আবিরের দিকে আর রায়ের দিকে তাকালো। বাবা পরিস্থিতি সামলাতে বলে উঠলেন, তোমরা একটু বাড়াবাড়ি করছো এখন, আর রায়কে দোষা বন্ধ করো। বলে উনি এক চামচ মিষ্টি তুলে রাইয়ের দিকে তোলেন, নে মা। রায় অনিচ্ছের সত্ত্বেও মিষ্টিটুকু খেয়ে নিল। গলা দিয়ে কিছুই নামছে না। সবাই কিছু না কিছু একটা কোটা আমাকে দিয়েই যাচ্ছে, অথচ আমি কি করছি? আমার দোষটা কোথায়? চোখ ভিজে এলো। খুব কষ্টে চোখের পানি আটকে বসে পড়লাম। বিকেলের দিকে মা চাচিরা একটা কথা কানে এলো। চাচি মাকে বলছিল, তোমাকে এই জন্যই আগেই বলেছিলাম আমার মেয়েটার সাথে আবিরে বিয়ে দাও, তুমি শুনলে না। এখন ছেলে যে মোচড়টা দিল সহ্য করতে পারবে তো? মা জবাব বলল, ভাই বিশ্বাস করো, আমি কখনোই ভাবিনি এমনটা হবে। আমার রক্ত আমাকে এভাবেই ঠকাবে। সারাদিন এভাবে চলে গেল। রাতে বারান্দায় বসে আছি। ঘরে যাবার ইচ্ছে নেই। ওই খাটে আমি শুতে চাই না যেখানে উনি আছেন, যাব না। আর সারাদিন সকল যতগুলো কথা শুনিয়েছি তারপরেও ভুলতে পারছি না। চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম সেগুলো। শুধুমাত্র নীলা, চাচি শাশুড়ির একমাত্র মেয়ে, তার সাথে ওনার বিয়ে হয়নি বলে চাচি আমাকে এইভাবে বলল। আমি কি করছি বলে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলাম। হঠাৎ কেউ আমাকে ধরে থুতনিটা ধরে উপরে তুললো। দেখে আবির তাকিয়ে আছেন। উনি আমার চোখের পানি আলতো করে মুছে দিল। আমি সাথে সাথে ওনার হাত থেকে এক হাত দূরে সরে গেলাম। হাত দুটো গুটিয়ে আবির দেওয়ালের হেলান দিয়ে বসে পড়ল আর শূন্য চোখে চোখ রেখে বলল, কিছু স্বার্থপর মানুষের অযৌক্তিক কথায় কান্না করার মতো মেয়ে অন্তত আমি তোমাকে ভাবিনি। তবুও কথাগুলো একমাত্র আমাকেই শুনতে হচ্ছে। কাদো গলায় জবাব দিলাম। উনি চোখ জোড়া বন্ধ করে বলেন, একমাত্র তোমাকেই। তাচ্ছিল্যের হাসি দিয়ে, সেখানে তোমার আমার নামটা এখন এক, সেখানে কথাগুলো একমাত্র তোমাকেই শুনতে হলো, এমনটা ভাবার কারণ? চাই না আপনার নাম, চাই না এই পরিচয় যেখানে আজীবন শুধু আমাকেই সহ্য করে যেতে হবে। সঙ্গে সঙ্গে আবির রায়কে
এর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো আর ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। ক্রমেই যেন তা কামড়ে পরিণত হচ্ছে। রায় আবিরকে ঠেলে দূরে সরিয়ে দিতে গেল, কিন্তু উল্টে নিজের ব্যথার পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিল। রায়ের কোমরে হাত নিয়ে ওকে আরও কাছে টেনে নিল। কিছুক্ষণ পর রায়ের ঠোঁট ছেড়ে ওর কানের কাছে মুখ নিয়ে গেল আবির। এই নাম, এই পরিচয়, আর এই কোমরে হাত দিয়ে চেপে ধরে, আমি নিজেই তোমাকে সারা জীবন বাঁচাতে হবে। আর এই আমি তোমার সাথে এমনভাবে মিশে গেছে যে গালে গভীরভাবে চুমু রেখে তোমার থেকে আসা গন্ধটুকুতেও এই আমিটাকেই তুমি খুঁজে পাবে বলে উঠে আমাকে সোজা একটানে দাঁড় করিয়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন। অন্ধকার ঘরটায় আমি মোটামুটি অন্ধের মতো হেঁটে যাচ্ছি। ঘরে ঢুকে আমাকে খাটের উপর ফেলে উনি আমার পাশে শুয়ে পড়লেন। বারান্দা থাকা থেকে বেশি কষ্ট বোধহয় আমার পাশে থাকা, তাই না হলদে টিয়া? বলে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলেন। আমি ছোটাছুটি করার চেষ্টা করছি, কিন্তু দেখুন, আপনি সবসময় এই ধরনের বাড়াবাড়ি করছেন। আমি কিছু বলছি না মানে এই না যে। হলদে শাড়িতে খুব মানায় তোমায় হলদেটি টিয়া, উনি স্বাভাবিক কণ্ঠে বললেন। হলদেটি টিয়া শুনে বুকটা কেঁপে উঠল। আমি আমার মুখ শক্ত করে চেপে ধরলেন আর বাঁকা হেসে বললেন, এনজয় দিস হেল রাই, বলে আমার ঠোঁট নিজের আয়ত্তে নিলেন আর শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরলেন। মাঝরাতে ঘুম ভেঙে গেলো। একটু নড়বো সে জায়গাটুকু নেই। আবির আমাকে এভাবেই জড়িয়ে ঘুমাচ্ছে। কি কপাল আমার! এত ভালোবাসা পেয়েও আমি তা চাইছি না। অথচ অন্য কেউ হলে হয়তো সব ভুলে আবিরকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু আমি হয়তো পারবো না। জানি না। ঠিক 1 মাস আগেই তো জীবনটা অন্যরকম ছিল। রায় চোখ বন্ধ করে চলে গেল নিজের সেই দিনগুলো একটু অনুসন্ধান করতে। ঠিক কেন তার এসব সইতে হচ্ছে। রাই রাই কোথায় তুই? কতক্ষণ লাগবে আর? উহ, চেঁচিয়ে তো কান ঝালাপালা করে দিচ্ছে একদম। মা, তুমি এমন কেন? বলতে বলতে বেরিয়ে গেল রাই। মহারানী আমার, আমার জন্য বাস বসে থাকবে না, চলেন, বলে মিসেস সাবিনা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। রাইও নিজের ব্যাগটা নিয়ে নামছে। নিচে নেমে তো বাবা ঝাড়াঝাড়ি শুরু করলো। বাসের মধ্যে তোর মেকআপের দিকে কে তাকাবে শুনি? এত সময় লাগে নিচে আসতে? রায় মুখ ফুলিয়ে বলল। ছোট ভাই তামিম বলল, আপু তুই একটু বেশি করিস। আমি মোটেও বেশি করি না। তো দেরি হয়ে কেন তোর? মা চেঁচিয়ে বলল। এখন এনাদের কীভাবে বলবে যাই? রেডি হয়ে এসে দেখে তার জামাই মেহেদির দাগ। গত শুক্রবার মেহেদি লাগাতে কি লেগেছিল মা জানেনই না, তাই আবারও জামা বদলাতে হবে। কিছু না বলে আমাকে না বকে চলে বলে রায় হাঁটা শুরু করলো। ওনারা আর কিছু বললেন না। মেইন রোডে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরে গাড়ি একটা পেল। কতদিন পর গ্রামে যাচ্ছি নিজেও ভুলে গেছি। 3 ঘন্টার মধ্যে বাড়িতে থাকবো আমরা। তবে এইবার বাড়িতে যাওয়ার কারণ শুধু ছুটি কাটানো নয়, বরং আমার খালাতো বোনের বিয়ে, তাই যাওয়া হচ্ছে। বাসের মধ্যে ছোট ভাইয়ের সাথে খুনসুটি করতে করতে অবশেষে আমাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছলাম, অর্থাৎ বড় খালামণির বাড়িতে। বাস থেকে নেমে আশপাশটা দেখতে লাগলাম। সেই অপরূপ গ্রাম বাংলা। তামিম গিয়ে পাশের ছোট বড়ই গাছ থেকে পাতা ছিঁড়তে লাগলো। মা বলল, কতদিন পর আসলাম? বাবা জবাব দিল, আমি তো চিনতেই পারছি না, 4 বছর পরে এলাম এই গ্রামে। মা বলে, হ্যাঁ চেনাই যাচ্ছে না। এই রাই তামিম, তোরা আমাদের সাথেই থাকিস, পরে দেখা গেলো হারিয়েই গেলি। মায়ের কথা শুনে বাবা হো হো করে হেসে উঠল। আমি আর তামিম বাঁকা চোখে তাকালাম। নাইট জোক। আমি 2 হাত প্রসারিত করে উপলব্ধি করার চেষ্টায় ব্যস্ত লাগলাম। একটা লম্বা শ্বাস টেনে এই ঘাস পাতার গন্ধ পেতে, কিন্তু 2 সেকেন্ড পরে নাকে একটা বাজে গন্ধ হলো। চোখ মুখ খিচে তাকালাম। সামনে তাকিয়ে দেখি গরুর গোবর পড়ে আছে। মোটামুটি আমার এহেন জ্ঞানে বাবা, মা আর তামিম গগন বিরাদি হাসি হাসি উঠল। মেজাজটা কোন গাছের চূড়োয় যে উপনীত হলো কি আর বলবো। আরে নে গন্ধ বলে তামিমকে ভেঙচি কেটি। আমিও তাই করি। বাবা মা আমাদের থামিয়ে একটা ভ্যান ঠিক করলো। সেখান থেকে 10 মিনিটের পথে ভ্যানে যাব। বাড়ির বড় স্টিলের দরজার সামনে এসে পৌঁছালাম। ভ্যান থেকে নেমে তামিম দৌড়ে ভেতরে চলে গেল আর খালামণিকে ডাকতে লাগলো। খালামণি আর খালাতো বোন সুরাইয়া বেরিয়ে এলো। আমি গিয়ে সুরাইয়াকে জড়িয়ে দিলাম। কেমন আছিস সুরাইয়া? ভালো। তুই কেমন আছিস? আপু কেমন আছে বলে মা খালামণির দিকে এগিয়ে গেল। খালামণি আমাকে জড়িয়ে ধরে, নে সবাই বাড়ির ভিতরে চল, বাইরে কতক্ষণ থাকবি? অনেক ক্ষুধা লেগেছে খালামণি, বলে তামিম পেটে হাত ডলতে লাগে। চল দুষ্টু, বলে খালামণি ওর কান ধরে নিয়ে যেতে লাগলো। বাড়ির ভিতর গিয়ে সব আত্মীয়র সাথে কুশল বিনিময় করে নিলাম। নানুর সাথে গিয়ে আড্ডা জমিয়ে দিলাম। আমার নানু সাথে আমার কলিজা কলিজা সম্পর্ক। কতদিন পর সবাইকে দেখলাম। সন্ধ্যায় সব মহিলার দল খাটে বসে গল্প করছে। গল্পের মূল বিষয় সুরাইয়ার বিয়ে, পাত্র খুঁজছে।
বিভিন্ন পাত্রের ছবি দেখছে সবাই, আর এক এক রকমের মন্তব্য ছাড়ছে। এই ছেলে চোখ ভালো না, বলল খালা। সুরিয়ে বলল, এই জন্য তোমার মেয়ে কপালে এমন শাশুড়ি জুটছে। খালা বলল, বাপ তোর কপালে তো ভালো বর জুটুক। মা বলল, আচ্ছা এই ছেলেটা কেমন আপু? খালামণিকে দেখে বলল, আরে এই ছেলেটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তাকে দেখলাম সুরাইয়া চুপ করে বসে আছে। ওকে ধাক্কা দিয়ে বললাম, কিরে লজ্জা পাচ্ছিস নাকি? উপস্থিত সবাই হেসে দিল। খালামণি বলল, এই ছেলে পরিবার আসবে আগামী পরশুদিন। ছেলের বাপের ব্যবসা সামলায় আর ভালো শিক্ষিত, দেখতেও খারাপ না। পরিবার বেশি বড় না, ঢাকায় থাকে। আর ওই তো ওদের গ্রামের বাড়িতেও ভালো একটা বাড়ি আছে। সব মিলিয়ে তো আমার ভালোই লাগবে। মা একটু মস্করা করে বললেন, আগে পাত্রীকে জিজ্ঞাসা করতো কেমন লাগলো। সবাই সুরের দিকে তাকালো। সুরের লজ্জায় আর কিছু বলল না। সে রাতের মতো হাসাহাসি করে ভাই বোনদের সাথেই কাটিয়ে দিলাম। দুদিন পর বিকেলের দিকে হাতে ঘড়ি পড়ছে আর সিঁড়ি দিয়ে নেমে উঠোনে এসেছি মাত্র। দেখি যত সব আয়োজন চলছে। আজ পাত্র আসার কথা ছিল দুপুরে, কিন্তু যেন একটা সমস্যার জন্য তাদের নাকি আসতে দেরি হবে। তাই ভাবলাম ততক্ষণে একটু নদীর পাড় দিয়ে ঘুরে আসি। সুরেতে শাড়ি পরে স্বয়ং সেজে বসে আছে। আমি আবারও পুতুল সেজে বসতে পারবো না। উঠোনে আসতে পারলাম না। মা শুরু হয়ে গেল, কই যাচ্ছিস তুই? এখনই পাত্রপক্ষ আসবে, যা শুরু হয়ে গেছে গিয়ে বস। হ্যাঁ যাচ্ছি বলে পেছনে দুপা গিয়ে যেই দেখলাম মা অন্য কাজে হাত দিয়েছে, একদৌড় বাড়ির পেছনে ঝোপঝাড় পেরিয়ে কাঁচা রাস্তায় এসে পড়লাম। সাথে আমার চেলা পড়াটা যত বোনেরা ছিল সেগুলিকে নিয়ে চললাম। সবাই একসাথে হইচই করতে করতে নদীর পাড়ে গেলাম। 1 ঘন্টা ওখানে ছিলাম, ঘুরলাম ফিরলাম আর ছবি তুললাম। তখনই এক বোন বলে উঠল, এই রাই, বাড়ি যাবি না? পাত্রেরা মনে হয় এসে গেছে। সঙ্গে সঙ্গে ফোনের ঘড়িতে দেখি 1 ঘন্টা পার। চল চল বাড়ি চল বলে সবে উঠিয়ে দাঁড়ালাম। নদী থেকে হাত পা ধুয়ে নিলাম। এতক্ষণে মাটি ধুলোবুলি ছিটছে। হাঁটতে হাঁটতে বাড়ির ঠিক সামনে আসতেই কিছু হইচইয়ের মতো অনেক শব্দ শুনতে পেলাম, যেন অনেক মানুষ একসাথে কথা বলছে। গিয়ে দেখি আমাদের কাকি চাচিরা কথা বলছে। বাড়িতে ঢুকতে ঢুকতে একটা টিনের ঘর পড়ে। এটা এক চাচিরা থাকেন। তারপরে আমাদের খালামণির দোতলা বাড়ি। ও, এনারা কথা বলছেন ভেবে স্বস্তি পেলাম। ছেলেরা আসেনি তবে, যাক। বাকি বোনেরা যে যার মতো চলে গেল। আমি নিশ্চিন্তে হেলতে দুলতে আমাদের বাড়ির কাছে এসে গেলাম। আশেপাশে কিছু খেয়াল করিনি। আমার আবার বদ অভ্যাস আছে, মাঝে মাঝে সিটি বাজাই। তো আমি বাঁশি বাজাতে বাজাতে দুলতে দুলতে সোজা সুরাই রুমে ছিল, ওই রুমে ঢুকে গেলাম। হাতে ফোন ছিল, আমি ফেসবুক দেখছিলাম, হাঁটছিলাম। অতপর রুমে ঢুকতেই সিটি বাজাতে বাজাতে যেই উপরে তাকায় আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। কতগুলো মানুষ আমার দিকে অবাক হয়ে তাকিয়েছে। পাশে দেখি মা আর খালামণি আছে। ভ্যাবাচা খেয়ে মুখ থেকে জোরেই বাঁশির আওয়াজ বেরিয়ে গেল। সাথে সাথে নিজেকে সামলে মুখ বন্ধ করে নিলাম। মাথায় এলো লজ্জা। মাথা কাটা যাওয়ার আগে এখান থেকে কেটে পড়তে হবে। যেভাবে পিছনে ঘুরে দৌড়ালাম, 4 কদম যেতে কেউ ডেকে উঠলো, এই দাঁড়াও দাঁড়াও। থমকে গেলাম। চেহারাটা যে কি বলবো, আমি কি যে বানিয়ে ফেলছি। শালা পালাতেও দিল না। মুখে কৃত্রিম হাসি টেনে আস্তে আস্তে ঘুরে দিলাম। খাটের উপরে বসে আছে একটা লোক। পরনে খুব সম্ভ্রান্ত ধরনের মনে হলো, বড়লোক বড়লোক। তিনি বললেন, এখানে আসো। আমি কোনো মতে হেসে এগিয়ে গিয়ে তাদের সালাম দিই। সবাই উত্তর দিল। লোকটা বলল, তুমি? খালামণি বলে উঠল, হে, ও পাত্রী খালামতো বোন। খালামণি লোকটিও বলে মাথা নাড়ল, পাত্রী? আমি অবাক। আমি খাটে যে প্রান্তে দাঁড়ানো ঠিক সেখানে একজন বসে, মাথায় ঘোমটা। আমি ডানে ঘুরে ঘোমটা সামনে মুখ এনে তাকিয়ে দেখি সুরাইয়া। ওপস বলে সোজা হয়ে দাঁড়ালাম। মানে পাত্রপক্ষ এনারাই? হ্যাঁ, আমি ওর বোন বললাম। সাথে শেষে লোকটা পাশে বসা এক ছেলে হেসে উঠে দাঁড়িয়ে বলল, আরে বেয়ান সাহেবা, বলে আমার দিকে দুবাহু প্রসারিত করে এগিয়ে আসতে গেল। ঘটনা দেখে আমি আকাশ থেকে পড়লাম। তার দিকে হাত তাক করে 2 কদম পিছিয়ে গেলাম। আরে আরে, বেন কি ভয় পায় নাকি? বলল ছেলেটা। এমন ষাঁড়ের মতো চেঁচালে সবাই ভোট পাবে, আস্তে করে বললাম। বাকি সবাই অবাক। সেই লোকটি বলে উঠল, নিশান। ছেলেটি তার দিকে তাকিয়ে আবারও আমার দিকে ফিরল আর দুষ্ট হাসি এসে পিছিয়ে গিয়ে নিজের জায়গাতে বসে পড়ল। মা একটু হাসলো। ভাই, আপনারা নেন, কেউ কিছু খাচ্ছে না। তাকে লক্ষ্য করলাম খাটের উপরে 4 জন বসা, 2 মাঝবয়সী লোক আর 3 জন স্বয়ংবসী। দেখতে বেশ হ্যান্ডসাম। আর তারপর আমার বোন। আর ঘরে মা, খালা আর আরও অনেকে আছে। খালু নেই, উনি পুলিশে চাকরি করে, তাই ছুটি করতে পারেনি। তাই আমরাই পাত্র দেখব। খাটে সেই লোকটির নাম
বলল, তোমার নাম কি? আমি স্বাভাবিক স্বরে বললাম, রাই। ভালো ভালো। আমি হলাম রেজওয়ান হোসেন, আর এই হলো পাত্র। ছেলের দিকে হাত তুলে। আর ইনি পাত্রের বাবা, দ্বিতীয় লোকটাকে দেখিয়ে। আমি সৌজন্যে হাসি আসলাম। উনি আবারও বলে উঠলেন, আমি পাত্রের আঙ্কেল হই। আর এই হলো আমার ছোট ছেলে আর বড় ছেলে আবির। আমি তার কথা মতো সবার দিকে তাকিয়ে নিশানের দিকে তাকালাম। ছেলেটা কেমন শয়তানি হাসি দিয়ে রেখেছে। আর যখন উঠে বললাম, আবির, আমি পাশে থাকা ছেলেটার দিকে তাকাই আর এক পলকের জন্য আটকে যাই। বেশ লম্বা দেখতে, সুঠাম দেহ, জিম করা, দেখলেই বলে দেওয়া যায়। একটি লাল টি শার্ট আর কালো জ্যাকেট পরা, চুলগুলো মারাত্মক সুন্দরভাবে ডান চোখের সামনে এসে পড়েছে। চেহারা একটা অন্যরকম আভা ফুটেছে। সেও আমার দিকে তাকায়। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেই। খালামণি আর পাত্রের বাবা বিভিন্ন কথাবার্তা বলছে, আর রেজাউল আঙ্কেল ফাঁকে ফাঁকে আমাকে দু একটা প্রশ্ন করছে, তার উত্তর দিচ্ছি। পাত্রের বাবা বলে উঠলেন, ভাবি, আসতে তো দেরি হতো না, তবে বন্ধুকে ফেলে আসতে চাইনি। পাশে রেজাউন হোসেনকে কাঁধে হাত রেখে। রেজাউন আর আবির গতরাতে দেশে ফিরে আসার কথা ছিল, আসতে পারেনি। আজ আসলো। ওদের নিয়ে আসতে চেয়েছিলাম, তাই আজ দেরি হয়ে গেল। আমি আবার একটু বেশি কৌতূহলী। আঙ্কেল, আপনারা দেশের বাইরে থাকেন? উনি বলেন, না, ব্যবসার কাজে আমরা দুজনে একটু বাইরে গিয়েছিলাম। আমার ছেলে মূলত সামলায় সব ব্যবসার কাজ। ও কোন দেশ? আবারও প্রশ্ন করলাম। এদিকে মা চোখ গরম করে তাকালো। আঙ্কেল হেসে বলল, এই তো প্যারিসে। ও, আমার খুব প্রিয় একটা জায়গা প্যারিস। খুশি হয়ে গেলাম আমি। তাই নাকি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এবার তো আঙ্কেল একে একে প্রশ্ন করেই যাচ্ছেন। আমি উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর পাত্রের বাবা কাশি দিয়ে উঠল। তো ভাবি, পাত্রী আর পাত্র আলাদা গিয়ে কথা বলো। খালামণি বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, সুরিয়া যাও, মিহিরকে নিয়ে যাও। সুরিয়া মাথা নেড়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। তাকে দেখে পাত্র খুব হাসি মুখে আছে। আমি সুরাইকে একটু টেনে কানে কানে বললাম, আমিও আসি। ও একটা থাপ্পড় দিয়ে চলে গেল ভেতরে ঘরে। আমি হাসছি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি নিশান আমার দিকে তাকিয়েছে। আবিরের দিকে তাকালাম, দেখি উনি এমন একটা ভাব নিয়ে নিজের ফোন টিপছে। ভাই, একটা জায়গায় আসছিস, ফোন না দেখলে কি হয় নাকি? ম্যানার্স নেই, মনে মনে বললাম। তবে যাই বলো, ছেলেটা ক্র্যাশ খাওয়ার মতো, ভেবে মনে মনে হেসেই দিলাম। কিছুক্ষণ পর পাত্রপাত্রে ফিরে আসে। খালামণি গিয়ে সুরৈকে জিজ্ঞাসা করে ওর পছন্দ হয়েছে কিনা। আর এদিকে পাত্রকেও তার বাবা জিজ্ঞাসা করে। রাই অতি আগ্রহের সাথে দেখছিল। দেখে দুজনে হ্যাঁ হয়ে গেছে। সবাই খুশি, একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। দুপক্ষ মিলে বিয়ের তারিখও ফিক্সড করে ফেললো। রাই মিহির কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কি দুলাভাই, সেকেন্ডের ঘরে হ্যাঁ করে দিলেন? এত পছন্দ হয়েছে? ভেবেছিলাম ভাইয়া খুব শান্তশিষ্ট, কিন্তু আমাকে পিছিয়ে ফেলে উনি বললেন, আরে শালি সাহেবা, আপনার জন্য তো তাড়াতাড়ি হ্যাঁ করলাম, শীঘ্রই আবারও দেখা করতে হবে বলে মিটিমিটি হাসলেন। রায় হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। সবাই এখন সবাইকে মিষ্টিমুখ করেছে। রায় গিয়ে মিহিরকে মিষ্টি খাইয়ে দিল। সেই ফাঁকে নিশান এসে রায়ের সামনে মুখের সামনে মিষ্টি ধরল। রায় মাথা নেড়ে না করে দিল। বাকিরা অতটা লক্ষ্য করেনি নিশান আর রায়কে। নিশান রায়ের ঠিক মুখের সামনে এসে দাঁড়ালো। নতুন সম্পর্কের শুরু, মিষ্টিমুখ দিয়ে হোক। খুব আস্তে করে বলো, রায় ব্যতীত কেউ শুনতে পায়নি। রায়ের চোখ ডিমের মতো করে বড় বড় হয়ে গেল। নিশান একগাল হেসে জোরে বলে উঠল, আরে এখন তো আমরা বেয়ান বেয়ান। মিষ্টিমুখ সবার অগোচরে বাঁকা হেসে তাকালো। বোঝেননি বলে রাইয়ের মুখে মিষ্টি ঠেলে দিল। না জানতেও রাইকে খেতে এলো। বাকি সবাই হাসাহাসি করছে, কিন্তু কেউ নিশ্চয় বোঝে নেই নিশান কী বুঝিয়েছে। কিন্তু রাই ঠিক বুঝেছে। জবাব দেওয়া ফরজ। তাই একটা শয়তানি হাসি এসে একটা আস্ত কালো চামচ দিয়ে নিশানের সামনে ধরল। নিশান হাঁ করতেই রায় দ্বিগুণ জোরে ওর মুখে ঢুকিয়ে দিল। ঠিক বলেছেন বেই। নিশান আর রায়ের যেন চোখে চোখে এক অদৃশ্য যুদ্ধের ঘোষণা করে দিল, ঠিক ইঁদুর বেলার মতো। চেহারা দেখে বোঝা যাচ্ছে দুজন দুজনকে সুযোগ পেলে পারেশান করবে। খাওয়া দাওয়া সেরে সবাই হাত মুছে উঠে গেল, কিন্তু রায় দেখলো আবির কিছুই খেলো না, শুধু দুটো মিষ্টি খেয়েছে। ভাব যত সব, বড়লোকের ছেলে হলে আর যা হয় আর কি, মনে মনে ভাবছে। আর আবিরের দিকে কটু দৃষ্টিতে তাকিয়েছে রাই। হঠাৎ করে আবির রায়ের দিকে তাকালো। আচমকা রাই ভয় পেয়ে গেল। যদিও চেহারার ভঙ্গি দেখে আবির কিছুটা ভাবে, একটা শুকনো ঢোক গিলে নিল রাই। তখনই আবির উঠে দাঁড়ালো আর রাইয়ের দিকে এগোতে লাগলো। রাইয়ের পরাণ যায় যায় অবস্থা। এদিকে কেন আসছে? কপাল থেকে ঘাম ছোটার উপক্রম। ক্রমে আবির রাইয়ের দিকে এগোচ্ছে আর রাই ভয়ে কাচুমুচু হয়ে আছে। আবির যখন রাইয়ের খুব কাছে, তখন রাই ভয়ে চোখ বন্ধ করে নিল। আল্লাহ আল্লাহ, এইবার বাঁচিয়ে নাও, জীবনেও কিছু বলবো না কাউকে, প্লিজ প্লিজ প্লিজ। পরক্ষণে রাইয়ের নাম ধরে ডাক পড়ল, এই রাই।
চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? রায় ভয়ে চোখ খুলে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু আবির নেই, কাছেও নেই, আশেপাশেও নেই। রায় তাড়াতাড়ি আশপাশ তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তার ঠিক পেছনে যে দরজা সেদিকে তাকালো, দেখে আবির বাইরের বেসিনের কাছে হাত ধুচ্ছে। এটা দেখে রাই একটা বড় করে শ্বাস ফেলে প্রশান্তের হাসি নিয়ে সামনে তাকালো, কিন্তু তার হাসি স্থায়ী হলো না, কারণ বাকিরা সবাই ওর দিকে প্রশ্নগত চোখে তাকিয়েছে। কিছু না বলে মাথা নাড়ালো। ওর খালা ওর দিকে একটা তোয়ালা ছুঁড়ে দিল, আবিরকে দিয়ে দে বলে। রাই মাথা ঘুরে তাকালো, আবির হাত ঝাড়তে ঝাড়তে আসছে। ও দরজার কাছে আসতে রাইয়ের তোয়ালাটা এগিয়ে দিল, কিন্তু আবির ওকে এমনভাবে এড়িয়ে গেল যেন রাই অদৃষ্ট, যেন ও না দেখলই না রাইকে। আর রাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে নিজের যথাস্থানে বসলো। রাই মূর্তির মতো দাঁড়িয়ে হা হয়ে রইল। ইগনোর অস্পষ্ট স্বরে বলল রাই, এত বড় কলিজা, আমাকে ইগনোর? আশ্চর্য। রাই ঘুরে তাকালো আবিরের দিকে। সে তার বাবার সাথে কথা বলছে আর মায়ের হাত থেকে নেওয়া তহলাতে হাত মুছছে। রাইয়ের খালার উপর অপমানের, বেটা তোরে ভালো ভেবেছিলাম, ভদ্র ভেবেছিলাম, এখন তো দেখি তোর থেকে নিশান লাখ গুণ ভালো। মনে মনে গাবাচ্ছে রাই। পাশ থেকে কে যেন রাইকে আস্তে করে ডাকলো। রাই নিশানের দিকে তাকাতে নিশান হেসে তলাটা চাইলো। যেহেতু এই মুহূর্তে রাই না জ্বলন্ত আগুন হয়ে গেছে, তাই রাগে তলাটা ছুঁড়ে দরজার পাশে টেবিলে রেখে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। নিশান তো অবাক, কিনল পেছনে আবির বিষয়টা খানিকটা লক্ষ্য করলো। বাইরে এসে রাই উঠোন জুড়ে ঘুরঘুর করছে আর বক বক করেই যাচ্ছে নিজের সাথে, বেটা খাটাস ক্রাস, যাক ধান খেতে, এত ভাব কিসের তোর? তোর দেখিস বিয়ে হবে না, বউ আদর করবে না, তোর এই খাটাসপনা দেখে তোরও বউ শিক্ষা দিবে। তোর কপালে বউ নেই, বক বক করছে আর একটা আম গাছের চারপাশে গোল গোল করে খুঁজছে। তখনই এক বোন এলো রাইয়ের। রাই ওর কোনো হেলদোল নেই, নিজের মতো ঘুরছে। এই রাই! রাই দেখছে না। মেয়েটি রাইয়ের পিছু পিছু হাঁটা শুরু করলো। এই রাই, কিরে এভাবে ঘুরছিস কেন? মণিমণি আমার রাগে গা পিত্তে চলে যাচ্ছে। মনি একটু মজা করলো। কেন, তুই কি ডালের জায়গায় কয়লা খেয়েছিস? রাই হাঁটতে হাঁটতে থেমে গিয়ে রাগান্বিত চোখে তাকালো মনির দিকে। মনি চুপ করে গেল। আবারও রাই ঘোরা শুরু করলো। আচ্ছা কী হয়েছে বলবি তো? বলে লাভ নেই, অপমান করেছে আমাকে। কে? মনি অবাক। রাই হাঁটতে হাঁটতে মাঝপথ থেকে থেমে, ফলে মনিও যেহেতু হাঁটছিল ওর পেছনে দুজনে ধাক্কা লেগে গেল। আবারও রাই মনির দিকে রেগে তাকালো। মনি বেচারি কিছু না জেনে ভয় পেয়ে গেল। অবশেষে পাত্রপক্ষ যাবার সময় হয়ে গেল। রাইয়ের চোখ মুখ ফুলিয়ে দাঁড়িয়েছে। বড়রা নিজেদের মধ্যে কথা বলছে। মিহির ভাইয়াকে গোমরা মুখে বিদায় জানালো রাই। সুরে দূর থেকে দাঁড়িয়ে দেখছে। মিহির সুরাইয়ের দিকে তাকিয়ে শুধু ইশারায় ওকে কাছে এসে দাঁড়াতে বলল, কিন্তু সুরাইয়া তা করছে না। রাই সেটা লক্ষ্য করলো, কিন্তু তবুও ওর এখন মজা করা মুডে নেই। নিশান ধীর পায়ে এগিয়ে এলো রাইয়ের কাছে। এসে ওর কানের কাছে ফিস ফিস করে বলল, খুব শীঘ্রই তাহলে দেখাচ্ছে, কি বলেন বিয়েন? রাই এমনিতে রেগে তার উপর মশকরা। আপনার সাথে দেখা করার জন্য কেউ বসে নেই। বসে থাকবে কেন, দাঁড়িয়ে থাকবে, তাও আমার আপ্যায়ন করার জন্য, বলে বাঁকা চোখে তাকালো। গোবরের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আইসেন, বলে ভেঙচি কাটলো রাই। দেখেন যাক না হয়, বলে রাইয়ের ডান হাত আলতো করে গালে ছুঁয়ে দিয়ে চলে গেল গাড়ির দিকে। রাই প্রথম টের পেল না, পরে বুঝতে পারলো। ততক্ষণে নিশান গাড়িতে গিয়ে উঠে পড়েছে। গাড়ির পিছনে রেজওয়ান আঙ্কেল, মিহির ভাই ও তার ড্রাইভার, আর সামনে ড্রাইভ করবে আবির, তার পাশে নিশান। রেজওয়ান সাহেব হঠাৎ সবার সামনে রাইয়ের মাকে বলে উঠলেন, আপা আপনার মেয়ে সত্যি খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে, এমন একটা ব্যাটার বউ পেলে তো। সাথে সাথে মিহিরের বাবা কেসে উঠলেন। মানুষ অতিরিক্তই মজা করে। খালামুনি অবাক হয়ে হেসে উঠলেন। আর রাইয়ের মা জোরপূর্বক হেসে বললেন, মেয়ে তো একটাই যাচ্ছে, তো আর কিসের কথা, তাই না ভাই? বলেন কোনো মতে এড়িয়ে গেলেন। মণি হেসে উঠে রাইকে শুনে বলল, কবুল কবুল কবুল। রাই ওকে হাতে চিমটি কাটল। মণি ঠোঁট চিপে হাসছে। অবশ্যই সবাই গাড়িতে উঠতে লাগলো। আবিরও প্রস্তুতি নিয়ে গাড়িতে বসবে। তখনই একটা রাস্তা দিয়ে কতগুলো ছোট ছোট বাচ্চা খেলতে খেলতে যাচ্ছিল। ওদের হাতে মনে হয় রঙের পানি ছিল। ওরা একজন আরেকজনকে রং মারতে গিয়ে সোজা খানিকটা রং এসে আবিরের বুকের ডান দিকে কাঁধ জুড়ে লেগে গেল, আর ওর হাত থেকে লেগে গেল। বেচারা রেগে উঠে কিছু বলতে গেল, তার আগে ছেলেগুলো এক ছুটে দৌড়। চাচা মাফ করবেন, বলতে বলতে সব ঝোপগুলো লুকিয়ে গেল। ওদের কাণ্ড দেখে সবাই তো অবাক প্লাস রেগে গেছে। এদিকে রাই আবির উপর রেগে নিশ্চয় ছিল, কিন্তু চাচা শব্দটা শুনে রাইয়ের হাসি চলে আসলো। কিছুতেই আটকাতে পারছিল না। রাইয়ের বাবা মা বলতে গেল, বাবা তুমি রাগ করো না, ওরা সব বাচ্চা। পুরো শেষ করতে পারলো না, পেছন থেকে অট্টহাসিতে ফেটে পড়ল রাই। হো হো করে হেসে ওর জান ওষ্ঠাগত। খালামণি, মা, মণি সবাই রাইয়ের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে।
কিন্তু বেচারি হাসিটা থামাতেই পারছে না। গাড়ি থেকে রেজাওয়ান আঙ্কেল বেরিয়ে এসে বলতে লাগলো, কাজের কাজ হয়েছে, সবসময় মুড নিয়ে থাকিস, ওই বাচ্চাগুলো তোর মুড উড়িয়ে দিয়ে গেল। বলে উনি হাসতে লাগলেন। বাবা, কঠোর কথা আবির বলল। রাই কোনো মতে নিজের হাসিটা দমিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তবুও মুখে হাসি। খালামণি বললেন, বাবা রাগ করো না, এক কাজ করো, ভেতরে গিয়ে পরিষ্কার করে এসো। আবির বলতে গেল, না ঠিক আছে, মুখে চরম বিরক্তি। রেজাউন সাহেব বললেন, কিসের না, যা গিয়ে হাদা শার্ট পরিষ্কার করে আয়, নইলে আবার গাড়ির রং লেগে যাবে। নিশান বলে উঠল, বাবা তোমার দামি গাড়ি না কি ভাইয়া দামি? রেজাউন সাহেব ঠাট্টা করে বললেন, অবশ্যই গাড়ি। সবাই হেসে উঠল। রায় আরও জোরে হেসে উঠল। আবির রাগী দৃষ্টিতে মাটির দিকে তাকিয়েছে। রায়ের মা বললেন, তুমি বাদ দাও আবির, যাও ধুয়ে এসো। রেজাউন সাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ রাইমা, ওকে একটু নিয়ে যা তো, একটু সাহায্য কর। খালা আর মা একসাথে আমার দিকে তাকালো। আমি তো না চাইতেও হাসছি, নিষেধ করা আর উপায় নেই। আবির হেঁটে আসতে লাগলো। আমি হাত মুখ চেপে পিছন পিছন গেলাম। মিটিমিটি হাসছি আর ভাবছি, বেশ ভাব, একবার ভাব একেবারে ঘুচিয়ে দিয়েছে। তোকে নিয়ে বাসার সামনে বেসিনের সামনে দাঁড়ালাম। উনি হাত বাড়িয়ে বেসিনের কল ধরতে লাগলেন। 1 মিনিট বলে তাকে থামালাম আর আমি কল ছেড়ে দিলাম, নইলে রং লেগে যাবে, পরিষ্কার কি করতে যাবে। উনি ভাব দেখে এক হাত দিয়ে পানি নিয়ে টি শার্টের দিকটা মুছতে গেলেন, কিন্তু ভাগ্য রং কমবে কি, উল্টো তার হাতে থাকা আরও লেগে গেল টি শার্টে। জ্যাকেটটা গাড়িতেই খুলে ফেলেছিল, তাই এ যাত্রায় বেঁচে গেল। আমি ফিক করে একটু হেসেই উঠি। উনি একটা শ্বাস ছাড়লেন। রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি হেল্প করছি। বলে হাতে সাবান এনে আবিরের 2 হাত ধরে সাবান লাগিয়ে দিতে লাগলো রাই। আবির এখনও চোখ মুখ কুচকে রাইয়ের দিকে তাকিয়েছে। রায় খুব হাসি খুশি স্বভাবের, ওর মুখে এক চিলতে হাসি সর্বদা বিরাজমান। আবির সেই হাসিটাকে কতক্ষণ দেখল। যেহেতু রাই ওর খুব কাছে, তাই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো আবির। আবিরের হাত দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল রাই। তারপর হাতে পানি নিয়ে টি শার্টের বুকের দিকটা রং মুছে দিতে লাগলো। একটু একটু করে পানি দিয়ে উঠাচ্ছে, আর রাই কিছুটা ইতস্তত করছে। বারবার আবিরকে স্পর্শ করাটা ওর একটু অস্বস্তিকর মনে হচ্ছে, তবুও দিচ্ছে। বরাবরের একটা অজ্ঞাত মেয়ের স্পর্শ আবিরের ঠিক ততটা ভালো লাগছে না, কিন্তু নিষেধও করতে পারছে না। আর রাই ভুলেই গেছে যে এখন তো আবিরের হাত পরিষ্কার, এখন ওর আবিরের দাগ পরিষ্কার করতে হবে না। ও নিজের কাছে অব্যাহত। শার্টের রং পুরোপুরি তো ঠিক যায়নি, তবে কোনো মতে যা হয়েছে আর কি। রাই হাত দিয়ে আবিরের দিকে এক পলক তাকালো, দেখে ওর টি শার্টের কালারের থেকে একটু উপরে গলায় 2-1টা ছিটে লেগেছে। স্বাভাবিকভাবে রাই চটজলদি গলায় হাত দিয়ে মুছে দিল। মুহূর্তে বাঘের থাবার মতো আবির রাইয়ের হাত ধরে ফেলল। আচমকা রাই বিস্মিত হয়ে আবিরের দিকে তাকায়। আবির খুব তীক্ষ্ণ দৃষ্টিতে রাইয়ের দিকে তাকিয়ে একটু একটু করে ওর দিকে এগোতে লাগলো। তাই বিস্মিত চোখে আবিরের দিকে তাকালো, কিন্তু আবির ভাবলেহীনভাবে রাইয়ের দিকে এগোচ্ছে, আর রাই পেছোতে পেছোতে দেওয়ালের সাথে ঠেকে গেল। কি হচ্ছে কি? হাত ছাড়ুন। আবির যত এগোচ্ছে এক পর্যায়ে রাইয়ের মুখের সামনে এসে থেমে গেল। এতই যখন ভয়, তো হাসছো কেন? এই প্রথম আবির রাইয়ের সাথে কথা বলল। এই একটা অপ্রত্যাশিতভাবে তাকিয়ে রইল। আবিরের কণ্ঠটা শুনতে একদম কোনো রেডিও আর্জের মতো শোনাচ্ছে, খুবই আকর্ষণ। ভয় আপনাকে? আমার বয়ে গেছে বলে রাই মুখ ঘুরিয়ে নেয়, তাই বলে একটু একটু করে রাই এর দিকে এগোতে লাগলো। রাই আবারও বিস্মিত চোখে তাকিয়ে সাথে সাথে ওর বুকে হাত দিয়ে ওটাকে আটকালো। কি অসভ্যতা, দূরে যান বলে ঠেলে সরে যেতে লাগলো, কিন্তু উল্টে আবির ওর হাত আরও জোরে চেপে ধরল। রাই ব্যথা বলে উঠল। আবির তীব্র চোখে রাইয়ের নুয়ে যাওয়ার চেহারাটা দেখে এক চিলতে পরিমাণ হাসি এসে রাইয়ের মুখের সামনে এসে পড়া চুলগুলো দিকে লক্ষ্য করে ফু দিল। এদিকে ব্যথা লাগছিল হাতে, অন্যদিকে আবিরের এমন কাজে রাই কষ্টমাখা চেহারা আবিরের চেহারার দিকে তাকালো। কি যেন একটা মনে করে আবির আগের মতো নিজের ভাব নিয়ে এক ঝটকায় রাইয়ের হাত ছেড়ে সোজা দাঁড়ালো। নিজের অবাঞ্ছিত হাসি নিয়ে আমার থেকে দূরেই থাকবে বলে ঘুরে দাঁড়ালো আবির। রাই রেগে গিয়ে জবাব দিল, আপনার কাছে আসার কারো শখ নেই, আর আমার দূরে থাকা লাগবো না। দেখা যাবে নিজেই আমার পিছনে পিছনে আসছেন। আবির বাঁকা এসে ঘুরে তাচ্ছিল্যের চোখে রাইয়ের দিকে তাকালো। তোমার পেছনে? হা হা, কোন দিক থেকে তো দেখে কোহিনূর মনে হচ্ছে না বলে এক ভুরু উঁচু করলো আবির। রায় আরও খেপে গেল। কোহিনূরও সবার কপালে থাকে না।
সবাইকে নিশান ভেবে বসে থেকো না। জিন্সের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রায় থমের গেল। কি বলতে চাই? নিশান আমার পিছনে ঘুরঘুর। ওকে শেষ করতে দিল না। নিজেই যখন বলছো শাট আপ বলে চিৎকার করে উঠল রাই। আর যাই হোক, আবির কখনো নিজের সামনে কারো গলা উঁচু করে আওয়াজ শুনতে পারে না। গিয়ে রাইয়ের মুখ চেপে দিল। তোমার ধমক শোনার জন্য নিশ্চয় আসেনি। রাই ওর হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিল। আপনার মতো নিজ চিন্তাধারার মানুষ শুধু অন্যদের কষ্ট দিতে পারে। নিজের ভাই সম্পর্কে এমন মন্তব্য করতে আপনার খারাপ লাগলো না? ছি, আপনার সাথে যার ভাগ্যের রেখা মিটবে সে জাস্ট কষ্টে কাটাবে। মুখ পোড়া মানুষ বলে রাই হনন করে সে স্থান ত্যাগ করল। আবিরের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ইন দ্য ডেপথ অফ লাভ। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।